দীর্ঘ ৬ বছর পর নিজের স্বামীকে জীবন্ত অবস্থায় দেখে এক মুহূর্তের জন্যই থমকে যায় অনু। একই সঙ্গে স্বামীর পাশে অন্য রমণীকে দেখে যেন নিজ চোখকে বিশ্বাস করতে পারছে না। আজ তার স্বামীরই এঙ্গেজমেন্ট। মুহূর্তের মধ্যে কাজল কালো আঁখি জোড়া ছলছল করে ওঠে। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা অনুভব করতে পারছে। সে কখনো কল্পনাও করতে পারেনি এত বছর পর মৃত স্বামীকে আবারও জীবন্ত অবস্থায় দেখতে পাবে। রিক্কিকে দেখে অনু যতটা না খুশি হয়েছে তার চেয়ে দ্বিগুণ তাকে অন্য মেয়ের সঙ্গে দেখে কষ্ট পেয়েছে। সে কিছুতেই বুঝতে পারছে না এখন যেটা দেখছে সেটা আদৌ সত্যি নাকি মনের ভুল। রিক্কি কি করে বেঁচে থাকতে পারে? তাকে তো বলা হয়েছে সে মারা গেছে। তাহলে এখন যাকে চোখের সামনে দেখছে সে তাহলে কে? রিক্কি নাকি তার যমজ কেউ? কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? একজন মানুষের সঙ্গে অন্যজনের এতটা মিল কিভাবে সম্ভব? তাহলে কি তাকে ৬ বছর আগে মিথ্যে বলা হয়েছিল? অনুর কেন জানি খুব কান্না পাচ্ছে। এত বছর পর প্রিয় মানুষটিকে এমন পরিস্থিতিতে দেখে তার অনেক কষ্ট হচ্ছে। ইচ্ছে হচ্ছে সব কিছু উপেক্ষা করে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা করা যে এখন সম্ভব না, কারণ আজ রিক্কি ও তানিয়ার এঙ্গেজমেন্ট। আর সে এই অনুষ্ঠানে একজন ডিজাইনার হিসাবেই এসেছে এবং এই সিলেটে এসে নিজের স্বামীকে দেখতে পাবে এটা কখনো কল্পনাতেও ভাবেনি। এই অনু, এখানে দাঁড়িয়ে থেকে কী ভাবছিস? ঈশানের কথা শুনে অনু ধ্যান ভাঙে। সে চট করে চোখের পানি মুছে পিছনে ঘুরে হালকা হাসার চেষ্টা করল। দুদিকে মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, কিছু না ইস্যু, তোদের সব কাজ করা কমপ্লিট? ঈশানের পাশ থেকে সুমি জট করে বলল, ইয়েস বস, সব কিছু ডান। অনু বিরক্তিকর কণ্ঠে বলল, এই, তুমি একদম আমাকে বস বলবে না, যাকে বলার তাকে গিয়ে বলো। সুমি হেসে বলল, কিন্তু আসল বস যে চট্টগ্রামে। তাহলে ওখানে গিয়ে বলে এসো, তবুও আমাকে বলবে না, না হলে এ মাসের বেতন কেটে নিব। অনুর কথা শেষ হতে ঈশানী বলে উঠল, উফ, থাম তো তোরা, এখানেও ঝগড়াঝাটি শুরু করে দিস না, না হলে আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। দুজনে চুপ হয়ে গেল। অনু পিছনে ঘুরে আবার ওই দূরে ফুলে সজ্জিত স্টেজের দিকে তাকালো। সেখানে একটি সুন্দরী রমণীর পাশে বসে আছে রিক্কি। ঠোঁটের কোণে এক সিলতে হাসির ঝলকও দেখা যাচ্ছে। এটা দেখে অনুর মনে হলো তার বুকের ভিতর কেউ ছুরি বসিয়ে দিয়ে রেখেছে। তার রক্তিম চোখ দুটো আবারও ভিজে উঠল। পিছন থেকে সুমির হবু বর হবু বউকে দেখে বলল, দেখ আপুরা, দুজনকে কি সুন্দর মানিয়েছে, একদম রাজকুমার ও রাজকুমারী লাগছে। বিশেষ করে ভাইয়াটা দেখতে মাশাল্লাহ, মনে হচ্ছে বাহিরের দেশের উনি। অনুর বলতে ইচ্ছে করল, ওটা তার প্রিয় মানুষ, তারই স্বামী, যাকে হারিয়ে প্রতিটা মুহূর্তে পাগলের মতো চটপট করছে। অথচ সেই ব্যক্তি আজ অন্য কারো পাশে, হয়তো তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চায়। সেখানে সে বাধা দিয়ে আর কী বা করবে? অনেকটাই তো দেরি হয়ে গেছে এবং সে অনেক কষ্ট দিয়েছে ওই মানুষটাকে। ওনার কোনো দোষ না থাকা সত্ত্বেও তার জন্য মৃত্যু উপহার পেয়েছিল। আর আজ ওই মানুষটার সুখে একটুও বাধা সৃষ্টি করবে না সে। ওই মানুষটির সাথে যদি সুখে থাকে তাহলে থাকুক। সে যেমন এতটা বছর একা পার করে দিতে পেরেছে, তাহলে পরেও পারবে। এখন যে তার না পাওয়া প্রিয় মানুষটি সুখ আগে। এসব ভাবতে ভাবতে এক চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অনু আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, তড়িঘড়ি করে অন্যদিকে চলে যায়। সে কিছুতেই নিজের চোখের সামনে প্রিয় মানুষটিকে অন্য কারো হতে দেখতে পারবে না, কিছুতেই না। তার যে বড্ড কষ্ট হচ্ছে। অনু চোখের পানি মুছতে মুছতে করিডোর দিয়ে দৌড়ে যাচ্ছে। তখনই ভুলবশত সামনে থেকে আসা একজন ব্যক্তির সঙ্গে সজোরে ধাক্কা খেল। শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে যায় অনু। অন্যদিকে লোকটা কল কেটে দিয়ে বিরক্তিকর মুখে নিচের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল। অনু নিচ থেকে উঠে লোকটার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই চমকে উঠল এবং চোখ দুটো ছলছল করে ওঠে। অনুর সামনের ব্যক্তিকে দেখে তাচ্ছিল্য সুরে বলল, এমনটা না করলেও পারতেন, আমাকে তো অন্যভাবেও শাস্তি দিতে পারতেন। তাহলে কেন মিথ্যে বলেছিলেন? কেন বলেছিলেন উনি বেঁচে নেই? কেন বলুন? এত বছর পর এখানে অনুকে দেখে অবাক হয়ে যায় লিওয়ান। তবুও নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, অবশেষে আমাদের দেখা হয়েই গেল তাহলে। আর আমি যেটা করেছি একদম ঠিক করেছি, কারণ তুই সেটা ডিজার্ভ করতিস। এই তোর মতো চলনাময়ের জন্য রিক্কি 3 বছর কোমায় ছিল। তারপর যখন জ্ঞান ফিরল
তখন সে উন্মাদে পরিণত হয়েছিল ঠিক আগের মতো। আমি যদি না থাকতাম তাহলে ডক্টররা আবার ওকে পাগলখানা দিয়ে আসতো। ওই ছেলেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে 2 বছর লেগে যায়, আর বাকি 1 বছরের মাঝে ওর জীবন থেকে তুই নামক বিষাক্ত অতীত সব মুছে দিয়েছি। বিশ্বাস কর, রিক্কি এখন তোকে প্রচুর ঘৃণা করে। আগে যতটা না ভালোবেসেছিল ঠিক তার থেকেও দ্বিগুণ তোকে এখন ঘৃণা করে। তুই আজ ওর সামনে গিয়ে দাঁড়ালেও তোর থেকেও চোখ ফিরিয়ে নিবে। তাই বলছি, রিক্কির জীবনে ফিরে আসার জন্য একটুও চেষ্টা করবি না। ও লাইফে মুভ অন করে ফেলেছে, তুই সেখানে থার্ড পারসন হয়ে না প্রবেশ করলেই ভালো হবে। লিওয়ানের কথা শুনে অনু কান্না আটকানোর চেষ্টা করে বলল, চিন্তা করবেন না ভাইয়া, আমার জন্য আর আপনার বন্ধু কখনোই কষ্ট পাবে না। আই প্রমিস। আমি দোয়া করি উনি যেন সুখী হয় এবং তার নতুন প্রিয় মানুষটিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। আমি যেটা কখনো ওনাকে দিতে পারিনি সেটা ওই মেয়েটা দিক। অনু কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে চাইলে লিওয়ান বাধা দিল। অনু চোখের পানি মুছে মাথা তুলে তাকাতেই লিওয়ান বলল, এখানে কি করছিস? আর তোর আপু কই? কেমন আছে ও? জানতাম না এই অনুষ্ঠানটা আপনার বন্ধুর। যদি জানতাম তাহলে ভুলেও আসতাম না এখানে। আর আমার আপু কোথায় রয়েছে সেটা না জানলেও আপনার চলবে। আমরা যেমন আপনাদের থেকে দূরে রয়েছি, ঠিক তেমনি আপনারাও আমাদের থেকে দূরে থাকুন। আর হ্যাঁ, আমার আপু খুব ভালো আছে, আপনার থেকে দূরে গিয়ে একটু বেশিই ভালো আছে। অনুর কথা শুনে লিওয়ান মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। ওরে ভালো থাকলেও সে একটু ভালো নেই তার টেডি বিয়ারকে ছেড়ে। তবুও সে আর ওরের লাইফটা নষ্ট করতে চায় না। তার থেকে দূরে গিয়ে যদি ভালো থাকে তাহলে সেটাই সই। সে আর নতুন করে অরিকে কষ্ট দিতে চায় না। সেখানে নিজে প্রতিনিয়ত কষ্টে তিলে তিলে মরলেও সেটা মঞ্জুর। মাম্মি, তুমি এখানে রয়েছ আর আমি তোমাকে পুরো রেস্টুরেন্টে খুঁজে বেড়াচ্ছি। পিছন থেকে একটি বাচ্চা মেয়ের আদুরে কণ্ঠস্বর শুনে চট করে পিছনে ঘুরে তাকালো অনু। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা মেয়েটি দৌড়ে আসে। অনু তাকে কোলে তুলে নিয়ে বুকের মাঝে আগলে নিয়ে কপালে ঠোঁট শুইয়ে বিড়বিড় করে বলল, সরি প্রিন্সেস, আর এমনটা কখনো হবে না, প্রমিস। ছোট্ট মেয়েটি একগাল হেসে অনু দুগালে চুমু দিয়ে বলল, ইটস ওকে মাম্মা। অনু আর চোখে লিওয়ানের দিকে তাকায় এবং দেখে তাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। এটা দেখে অনু ছোট্ট মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর লিওয়ান এখন ওই বাচ্চা মেয়েটির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। এখন বাজে রাত 10টা। সিলেটের একটি 5 স্টার হোটেলে সুলতানবাড়ির বড় মেয়ের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পুরো রেস্টুরেন্ট আজ বুক করা। চারদিকে হরেক রকমের ফুল বেলুন দিয়ে সাজানো, জারবাতি, মরিচাবাতি আরও অনেক কিছু দিয়ে লাইটিং করা। একদম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে সব কিছু। মেহমানরা গিজ গিজ করছে, ছোট ছোট ছেলে মেয়েরা আনন্দ করছে। এক পাশ থেকে মৃদু শহরে মিউজিক ভেসে আসছে। কেউ কেউ নিজ মতো বুফেতে গিয়ে খাবার নিয়ে খাচ্ছে। হোটেল স্টাফগুলো হাতে করে ট্রে নিয়ে সবাইকে কোল্ড ড্রিঙ্কস, জুস, স্ন্যাক্স, ফাস্টফুড সার্ভ করছে। ক্যামেরাম্যান রিক্কি ও তানিয়ার বিভিন্ন পোজে ছবি তুলছে। এতে বেশ বিরক্ত রিক্কি, তবে তার এসব কিছু ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে এখানে তার কাছের কেউ একজন উপস্থিত রয়েছে, আর সে সেটা অনুভব করতে পারছে, কিন্তু কে সেই ব্যক্তি সেটা কিছুতেই বুঝতে পারছে না। এদিকে লিজা এরিনও তাকে চেপে ধরে এখানে রেখেছে। সে এখন চাইলেও স্টেজ থেকে নেমে যেতে পারছে না। একদিকে লিওয়ানের উপর রাগ হচ্ছে, শালার ব্যাটার জন্যই আজ এই মুসিবতের মধ্যে ফেসে গেছে। ভাইয়া স্মাইল করো। 16 বছরের লিজার কথা শুনে বাঁকা চোখে তাকালো রিক্কি। ভাইয়ের দৃষ্টি লক্ষ্য করে লিজার হাসি মাখা মুখটা চুপসে যায়। সেটা দেখে রিক্কি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে লিজার বাহু ধরে কাছে নিয়ে এসে একটু হেসে ক্যামেরার সামনে পোজ দিল। এটা দেখে লিজার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এরিন তার 4 বছরের মেয়েকে কোলে নিয়ে স্টেজ থেকে নেমে এলো। সেও একসময় নিজের অবাধ্য অনুভূতিগুলোকে দমিয়ে রেখে মুভ অন করেছে, যার ফলস্বরূপে ছোট্ট পরীটাকে পেয়েছে। ছোট্ট এলিজাকে নিয়ে তার হাজব্যান্ড মিস্টার ফারহান সুলতানের কাছে এলো। সে বাংলাদেশে বিয়ে করে সেটেলড হয়ে গেছে, সঙ্গে কিউট একটা ফ্যামিলিও পেয়েছে, যেখানে সবাই তাকে ভালোবাসে। আর আজ তার ননদের সাথে রিক্কির এঙ্গেজমেন্ট। আজ তোকে এই লোকে জাস্ট ওয়াও লাগছে অনু। বান্ধবীর কথা শুনে তানিয়া সুলতান লাজুক হাসি দিল। আরেকজন বান্ধবী তার ডার্ক রেড ও সোনালি সুতো দিয়ে কারুকাজের গর্জিয়াস লেহেঙ্গার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, এই লেহেঙ্গাটা খুব সুন্দর। এই ড্রেসে তোকে একদম ডার্ক রেড রোজ লাগছে।
বলতে হয় লেইলো, এর ডিজাইন করা প্রতিটি ড্রেস একদম মারাত্মক সুন্দর। পাশ থেকে আরেকজন বলে উঠল, হ্যাঁ একদমই, এই জন্যই তো এত কম সময়ে অনলাইনে ভাইরাল হয়েছে। ওদের মেইন স্টোর রুম চট্টগ্রামে না হয়ে এই শহরে হলে বেশ ভালো হতো। এভাবে সবার টুকটাক গল্প করতে থাকলো। সেদিকে তানিয়ার একটু মনোযোগ নেই। তার তো পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন ব্যক্তির দিকে বারবার চোখ গিয়ে আটকে যাচ্ছে, অথচ মানুষটা তার দিকে একবারও ফিরে তাকায়নি। কাপলদের ফটোগ্রাফ শেষ হলে সুলতান বাড়ির বড়রা রিং নিয়ে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে সব ছেলেমেয়েরা হৈ হৈ করে উঠল। মিসেস সুলতান এগিয়ে এসে রিক্কির সামনে ফুল দিয়ে সাজানো ঢালা ধরল। তার মাঝে গোলাপের পাপড়ির উপর দুটো ডায়মন্ড রিংয়ের ছোট্ট বক্স রাখা। ব্ল্যাক স্যুট বুট পরিহিত রিক্কি এক পলক আশেপাশে তাকালো। তার কেন জানি মনে হচ্ছে এই ভিড়ের মধ্যে তার খুব কাছের কেউ রয়েছে, কিছু সে খুঁজে পাচ্ছে না। তাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে মিসেস সুলতানা সাহেবা ধীর কণ্ঠে বললেন, কি হলো বাবা, কোনো সমস্যা কি? রিকি সামনে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে না বলল। তখন লিওয়ান স্টেজে উঠে তার পাশে দাঁড়িয়ে ইশারা করে রিং নিতে বলে। সেটা দেখে রিক্কি চুপচাপ রিং হাতে তুলে নিল এবং তা নিয়ে মুচকি হেসে তার নাম বাম হাতটা এগিয়ে দিল সামনের দিকে। রিক্কির হাত কাঁপছে, বারবার শুকনো ডোক গিলছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। এসব লিওয়ান টের পেয়ে তার কাঁধে হাত রাখল। রিক্কি কিছুটা সময় নিয়ে তানিয়ার অনামিকা আঙ্গুলের মাঝে ডায়মন্ড রিং পরিয়ে দেয়। এবার পালা তানিয়ার। সে রিং নিয়ে মুচকি মুচকি হেসে রিক্কির বাম হাত নিজের বাম হাতে তালুতে নিয়ে রিং পরিয়ে দিল এবং সবাই হাততালি সিটি হইচই করে ওঠে। ফাঁস থেকে কাজিন ফ্রেন্ডসরা সবাই গোলাপের পাপড়ি দুজনের মাথার উপর ছিটিয়ে দিতে শুরু করলো। আর ক্যামেরাম্যান পুরো মুহূর্তের ভিডিও ছবি সব কিছু ক্যামেরাবন্দি করে নিয়েছে এবং এই সুন্দর অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী হয়ে রইল অনন্যা চৌধুরী সহ সকলেই। অনুষ্ঠান শেষে রিক্কি একটি হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। তার জন্য কিছু ভালো লাগছে না, সব কিছু কেমন যেন অসহ্য লাগছে। ইচ্ছে করছে কোথাও একটা হারিয়ে যেতে। এত এত মানুষের মাঝেও সে নিজেকে একা অনুভব করছে। নিচের হই হট্টগোলের আওয়াজের ফলে মাথাটাও প্রচুর ব্যথা করছে, যার জন্য এই রাতে লম্বা একটা গোসল নিয়ে নিল। রিক্কি উদাম গায়ে কোমরে একটা সাদা রঙের টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। বেজা চুলগুলো মুছে হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারল বেডের উপরে। ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড়িয়ে উল্টো করে দাঁড়ালো। ঘাড় গড়িয়ে পিছনে আয়নার দিকে তাকাতেই বর্ষা পিঠে 3টে গুলি লাগায় শুকিয়ে যাওয়ার চিহ্ন বেশি ওঠে। মুহূর্তের মধ্যে রিক্কির চোখ দুটো রক্তিম হয়ে ওঠে এবং হিসিয়ে বলে, কখনো যদি তোর সাথে আমার দেখা হয় তাহলে কিলিও চলনাময়ী। তখনই সদর দরজায় কেউ নক করল। রিক্কি এগিয়ে এসে বিছানার উপর থেকে বেজা তোয়ালে তুলে নিয়ে শরীর ঢেকে দরজার কাছে গিয়ে খুলে দিল এবং দেখল লিওয়ান দাঁড়িয়ে আছে। তার কোলে একটা বাচ্চা মেয়ে, বয়স 4.5 বছরের মতো হবে হয়তো। মেয়েটিকে দেখে রিক্কির অশান্ত মন শান্ত হয়ে যায়। সে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এই ছোট্ট জীবন্ত পুতুলটাকে কই থেকে তুলে আনলি? নিচ থেকে। রিক্কির প্রশ্নে লিওয়ান জবাব দিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো আর রিক্কি দরজা বন্ধ করে এগিয়ে এলো। এদিকে ছোট্ট মেয়েটি লিওয়ানের বুকের মাঝে ঘুমিয়ে আছে। তাকে খুব সাবধানে নরম বিছানায় শুইয়ে দিয়ে শরীরের ওপর কম্ফর্ট তুলে দিল। রিক্কি ব্রকুসকে বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর মায়াবী মাসুম মুখখানা, বর্ষার চেহারা লাল হয়ে আছে। গোলুমোলু গাল দুটো দেখে টেনে দিতে ইচ্ছে করছে। রিক্কি আয়নার কাছে এসে একবার নিজেকেও আরেকবার ঘুমিয়ে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকাচ্ছে। তার কেন জানি মনে হচ্ছে এই ছোট্ট পুতুলটা তার মতো দেখতে, কিন্তু এটা কিভাবে সম্ভব বুঝতে পারছে না। সে আবার লিওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে মেয়ে? আগে তো দেখিনি কখনো, আর তুই কেন এখানে নিয়ে এলি? ওর মম ড্যাড যদি ওকে খুঁজে না পায় তাহলে তো চিন্তায় পড়ে যাবে। আর তুই কীভাবে এই কিউট পুতুলটাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসতে পারলি? লিওয়ান বিরক্তকর কণ্ঠে বলল, ওকে লুকিয়ে না নিয়ে এলে ওর মাম্মা এতক্ষণ ওকে নিয়ে চলে যেত। রিক্কি অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বলল, কেন নিয়ে এসেছিস? আর ও কার মেয়ে? তুই কি তাদের চিনিস? লিওয়ানের বলা ছোট্ট উত্তরটি শুনে রিক্কি এগিয়ে এসে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কার মেয়ে এই পুতুলটা? লিওয়ান একটু দূরে গিয়ে সোফার উপরে বসল। পকেট থেকে সিগারেট বের করে একটু ঠোঁটের কোণে চেপে ধরে জ্বালিয়ে নিল। পায়ের উপর পা তুলে লম্বা একটা টান মেরে হিসিয়ে বলে উঠল,
ও তোর মেয়ে ইডিয়েট। লিওয়ানের বলা অসম্ভব কিছু বাক্য রিক্কির কর্ণপাত হতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কাছে এসে জিজ্ঞেস করলো, এই তুই কি ড্রিঙ্কস করেছিস? এসব কি ভুলভাল কথা বলছিস? ও আমার মেয়ে হতে যাবে কেন? আমি কখনো কোনো মেয়ের কাছে যাইনি। আর ইউ সিরিয়াসলি তুই কোনো মেয়ের কাছে যাসনি? না। রিক্কির কথা শুনে লিওয়ান রেগে গেল। সে চট করে উঠে দাঁড়িয়ে হাতে থাকা আধ খাওয়া সিগারেটের অংশ রিক্কির দিকে ছড়ে মেরে তাতে দাঁত চেপে বলল, তাহলে কি ওই হারাম চৌধুরীর ছোট মেয়ে একজন ছেলে? রিক্কি চমকে উঠল। সে অবাক কণ্ঠে জানতে চাইল, তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। ও অনু আর তোর মেয়ে, অ্যান্ড তোর এক্স ওয়াইফ এই হোটেলে উপস্থিত রয়েছে, এমনকি তোদের এঙ্গেজমেন্টে সাক্ষীও হয়েছে। রিক্কি কিছুটা থমকে গেল। অনুকে নিয়ে তার এখন কোনো মাথা ব্যথা না থাকলেও এই বাচ্চা মেয়েটিকে নিয়ে এখন অনেক প্রশ্ন জাগলো তার মনে। সে অবিশ্বাস্য চোখে বিছানায় শুয়ে থাকা ছোট্ট নিষ্পাপ মেয়েটির দিকে তাকিয়ে থাকল। রিক্কি অনুভব করতে পারছে তার চোখ দুটো ভীষণ জ্বালা করছে। বুকের মধ্যে অজানা অনুভূতিগুলো চটপট করছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না এই জীবন্ত পুতুলটা তার মেয়ে, তারই অংশ। এটা ভেবেই যে খুশি খুশি লাগছে। কিন্তু হঠাৎ করে মনের মাঝে একটা প্রশ্ন জেগে উঠল। সে লিওয়ানের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই কীভাবে জানলিও আমার মেয়ে? এতটা শিওর কী করে হলি? তোর এক্স ওয়াইফের সাথে দেখা হয়েছিল, তখনই ফুসকু মেয়ে এসে ওকে মাম্মা বলে সম্বোধন করে। সব থেকে বেশি অবাক হয়েছি যখন ভালো করে খেয়াল করে দেখলাম ছোট্ট মেয়েটি ঠিক তোর মতো হয়েছে। এটা দেখে সন্দেহ হয় অনু তার মেয়েকে নিয়ে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এই কারণে ওর পিছনে একজনকে নজরদারি করার জন্য লাগিয়ে দিয়েছে। তারপর শিওর হয়ে গেলাম ওই বাচ্চা মেয়েটি অনুর নিজের বেবি, আর বয়সটা 5 বছর। এতেই বোঝা যাচ্ছে ও তোরও মেয়ে। অনুর প্রতি একটু হলেও বিশ্বাস আছে। ও আর কখনো কোনো ছেলেকে ভালোবাসবে না। সেখানে অন্য কাউকে বিয়ে করা তো দূরের কথা, প্রথমেই যা ধাক্কা খেয়েছে সেটা আদৌ কাটাতে পেরেছে কিনা সন্দেহ। আর এই পুতুলটার নাম অনিশা চৌধুরী নিক্কি, রিক্কির মেয়ে নিক্কি। নামটা একদম পারফেক্ট রেখেছে ওই হারাম চৌধুরীর ছোট মেয়ে। সব কথা শুনে রিক্কি আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে জলদি এগিয়ে গেল বিছানার কাছে। একমন খুব সাবধানে ছোট্ট নরম তুলতুলে শরীরটাকে নিজের উন্মুক্ত বুকের মাঝে আগলে নিল। ছোট্ট মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। সে কখনো আশা করেনি এই সুখের মুহূর্তটা তার ভাগ্যেও রয়েছে। সে একজন পিতা, এটা ভাবতেও মনের মাঝে সুখ সুখ অনুভূত হচ্ছে। ছোট্ট মেয়েটি ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে ওঠে বিড়াল ছানার মতো, আরও রিক্কির বুকের মাঝে ঢোকার চেষ্টা করলো। এটা দেখে রিক্কির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নিজের মেয়ের ছোট্ট আদরে মুখখানায় পাগলের মতো অজস্র চুমু এঁকে দিতে থাকলো। ঘুমন্ত মেয়েটাও পিতার আদর পেয়ে ঘুমের মাঝে মিটমিট করে হাসতে থাকে। দূর থেকে এই সুন্দর দৃশ্যটা দেখে লিওয়ানের কালসে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অথচ তার চোখ দুটো ছলছল করছে। তার জীবনটা যদি এলোমেলো না হয়ে আর 5টা কাপলদের মতো হতো, তাহলে তাদেরও একটা সুখের সংসার হতো। হয়তো আজ তারও একটা ছোট্ট বেবি থাকতো, তাকেও কেউ একজন আদরে গলায় পাপা বলে ডাকত। এই সুখটা তো সেও পেত, কিন্তু তার অংশ এই পৃথিবীতে আসার আগেই ছিনিয়ে নিয়েছে। এই কষ্টটা একজন পিতা হয়ে কিভাবে সহ্য করবে? তবুও সে নতুন করে আবারও জীবনটা শুরু করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছুই ছিল। নিজের সন্তান হারানোর দৃশ্য ও অরি ছেড়ে যাওয়ায় অতীত মনে হতেই লিওয়ানের শরীর খারাপ হতে শুরু করলো। হুট করে চোখের সামনে সব কিছু ঝাপসা ঝাপসা লাগছে। হার্টবিট স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বিট করতে শুরু করেছে। দম বন্ধ হয়ে আসছে। লিওয়ানের 2 হাতে মাথা চেপে ধরে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল। অনুভব করলো নাক দিয়ে তরল পদার্থ গড়িয়ে পড়ছে। সে বাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে হাতটির সামনে ধরে দেখলো তাজা রক্ত। তার মানে তার আবারও হাইপারটেনসিভ স্পাইক শুরু হয়েছে। এটা অনুভব করে মনে মনে একটা বিচ্ছিরি বাসায় গালি দিয়ে পকেট থেকে রুমাল বের করে নাকের রক্ত মুছে নিল। অন্যদিকে রিক্কি লিওয়ানের অবস্থা দেখে খেয়াল করে চমকে উঠল। দ্রুত মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে এগিয়ে এসে লিওয়ানের সামনে হাঁটু গেড়ে বসল এবং উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই আবারও অতীত নিয়ে প্যানিক করেছিস? ডক্টর তোকে অতীত ভাবতে নিষেধ করেছে, কিন্তু তুই বারবার একই ভুল করে নিজের শরীর কেন খারাপ করছিস? আগেরবার হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছে, এখন আবারও চাস হসপিটালে ভর্তি হতে?
লিওয়ান চোখ দুটো মিলে ভালো করে তাকানোর চেষ্টা করছে, কিন্তু মাথাটা বড্ড ঘুরছে। এই এসি রুমের ভিতর থেকেও ঘেমে একাকার হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে। বর্ষার চেহারা একদম লাল টকটকে হয়ে উঠেছে। এসব দেখে রিক্কির ভেতরটা ধক করে উঠল। তাকে ডক্টর বারবার বারণ করেছে লিওয়ান যেন অতীত মনে না করে। এভাবে মানসিক চাপ নিতে থাকলে দেখা যাবে একদিন বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এসব ভেবে রিক্কি ভয়ে ঘেমে উঠল। সে শুকনো ডোক গিলে লিওয়ানের বাহু চেপে বিচলিত কণ্ঠে বলল, চল, তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। লিওয়ান রুমাল দিয়ে রক্ত মুছতে মুছতে বিড়বিড় করে বলল, যেতে হবে না, আমি ঠিক আছি। মেডিসিন নিলেই আবার স্বাভাবিক হয়ে যাব। সো টেনশন করিস না, তুই তোর মেয়ের কাছে যা। কেন এমন করিস লিও? তুই আমাকে অতীত বলতে বলে নিজেই কেন বারবার ওই অতীতেই ফিরে যাস? রিক্কির কথা শুনে লিওয়ান ফ্লোরে দুপা মিলে বসল। পেছনের সোফায় হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস ফেলে দৃঢ়কণ্ঠে বলল, কী করব বল? ওই বিষাক্ত অতীতেই যে আমার সব কিছু ছিল। কিভাবে নিজের অংশকে ভুলে যাব? শুধু ওকে কেন, আমি আমার প্রথম ভালোবাসাকেও ভুলে যেতে পারিনি। আর পারবো না বা কীভাবে? তাকে যে আমিটাই সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছি, যার ফলে আজ আমি একা। জানিস, আমার মনে হয় তোর ভাবিজান যা করেছে একদম সঠিক কাজই করেছে। এই বিরহের শাস্তিটাই আমি ডিজার্ভ করি। প্রতিটা মুহূর্তে বিচ্ছেদের আগুনে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়। তোর ভাবিজান যদি এই আমার মতো একটা জঘন্য অমানুষটাকে ছেড়ে না যেত, তাহলে হয়তো কখনোই বুঝতে পারতাম না ভালোবাসা হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা কষ্টের। আমি খুব অন্যায় করে ফেলেছি রিক্কি, খুব। তোর ভাবিজান কখনো আমায় ভালোবাসেনি, সে অন্য একজনকে ভালোবাসে। আর আমি সেটা জেনে শুনে ইচ্ছে করেই ওকে ভালোবাসাকে কেড়ে নিয়েছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে ওকে মৃত্যু সমান কষ্ট দিয়েছি। এমনকি তোর ভাবিজানকে ঠিকমতো খেতেও দেইনি। তাহলে ভাব আমি কতটা নিষ্ঠুর ব্যক্তি। আসলে আমি নিজের অনুভূতি নিয়ে কনফিউজড ছিলাম। প্রতিশোধের নেশায় এতটাই উন্মাদ হয়ে গিয়েছিলাম যে নিজের অজান্তেই নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলছি। বিশ্বাস কর, তোর ভাবিজানকে যদি একটু যত্ন করতাম, ভালোবাসা দিয়ে নিজের কাছে রাখতাম, তাহলে হয়তো ও আমাকে কখনো ছেড়ে যেত না। কিন্তু আমি ওকে কখনোই একটু ভালোবাসা দেইনি। মাঝে মধ্যে ইচ্ছে করতো তাকে আঘাত করব না, কিন্তু তাকে দেখলে হারাম চৌধুরীর কথা অতীত মনে হতো। তার উপর ওর গুলি করা দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠত। সঙ্গে ওই এসআই সাহেবের সাথে ওর রিলেশনশিপটাও মনে হতো। সব কিছু মিলিয়েই আমিটা একটা জানোয়ারে পরিণত হয়েছিলাম। অথচ আমার টেডি বিয়ারের কোনো দোষই ছিল না। ওকে বিনা দোষেই শাস্তি দিয়েছি। আর আজ আমি কত কত শাস্তি পাচ্ছি। এতে আমার একটু আফসোস নেই, কারণ এই বিচ্ছেদের আগুনই আমাকে বুঝিয়ে দিয়েছে আমি অতীতে ঠিক কতটা অন্যায় করেছি, যার ফলে নিজের অংশ, নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ, এখন আমার বলতে একটুও দ্বিধা নেই যে আমি তোর ভাবিজানকে ভালোবাসি। ওর সাথে যদি কখনো দেখা হয়, তাহলে এই দুনিয়ার সামনে চিৎকার করে বলবো যে আমি ওকে ভালোবাসি। আমি নিজ থেকে ওকে খুঁজে বের করব না। এত বছরের মধ্যে চাইলেই ওকে মাটি খুঁড়ে হলেও বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এই জোরাজুরিতে বড্ড ঘৃণা এসে গেছে আমার। অতীতে তো অনেক জোর জবরদস্তি করেছি, এখন না হয় সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আমাদের দেখা হবে। আর যদি একবার দেখা হয়ে যায়, তখন তোর ভাবিজান চাইলেও ওর পিছু ছাড়ব না, যতদিন না ক্ষতবিক্ষত মনের মাঝে নিজের জন্য একটু অনুভূতি তৈরি করতে পারছি। ঠিক ততদিন হাল ছাড়ব না ওকে আপন করে নেওয়ার থেকে। আমার পুরো বিশ্বাস মিসেস আরিয়ানা চৌধুরী না চাইলেও একটা সময় আমার প্রেমে পড়তে বাধ্য হবে। ওকে আমার ভালোবাসায় হারতেই হবে, এবং সেই দিনে হবে আমিটার বিজয়। অনু পুরো পাগলের মতো এদিক ওদিক দৌড়ে নিজের মেয়েকে খোঁজার চেষ্টা করছে। সে তো তার ছোট্ট কলিজাকে রুমে ঘুম পাড়িয়ে রেখে নিচে গিয়েছিল চেক আউট করার জন্য। মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু রুমে এসে যখন দেখলো তার ছোট্ট মেয়েটি নেই, তখন তার পুরো পৃথিবীটাই থমকে যায়। এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে উন্মাদের মতো খুঁজে চলছে। তার সাথে যারা এসেছিল তারাও চিন্তিত মুখে হোটেলে খুঁজে বেড়াচ্ছে। কাউকে কাউকে নিক্কির ফটো দেখিয়েও জিজ্ঞেস করছে। অনু পুরো হোটেলে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিল, কিন্তু তাদের দেখানো হয়নি। এতে অনেকটাই ভেঙে পড়ে।
একদিকে প্রিয় মানুষটিকে অন্য কারো হতে দেখা, আর একদিকে যাকে নিজের শেষ সম্বল ভেবে আঁকড়ে ধরে বেঁচেছিল, এখন তাকেই খুঁজে পাচ্ছে না। অরি একটি করিডোরের মাঝখানে হাঁটু ভেঙে পড়ে গেল। তার বুকের ভিতরটা খুব ব্যথা করছে, সঙ্গে মাইগ্রেনের ব্যথাটাও আজ বড্ড বেশি হয়েছে। সে দু হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তাকে বারণ করা হয়েছিল নিক্কিকে নিয়ে দূর শহরে না আসতে, কিন্তু সে নিজের মেয়েকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারে না। সেখানে পুরো 2 দিন কিভাবে তার কলিজার টুকরোকে ছাড়া থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে বড় বোনের কথা না শুনে অনেক ভুল করে ফেলেছে। এখন এই এত বড় 5 স্টার হোটেলে তার ফুলের মতো মেয়েকে কিভাবে খুঁজে বের করবে? আদৌ তার ছোট পরীটা ঠিক আছে তো? অনু এসব ভেবে চিৎকার করে কেঁদে উঠল। তার খুব কষ্ট হচ্ছে, খুব। নিজেকে পাগল পাগল লাগছে। প্রথমেই নিজের স্বামীকে হারিয়েছে, আর আজ সন্তানকে হারানোর পথে। সে যদি তার মেয়েকে না পায় তাহলে ও আর বেঁচে থাকতে পারবে না, কিছুতেই না। অনু হাউমাউ করে কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা 2 হাত তুলে মোনাজাত করে ভাঙা ভাঙা গলায় বলল, ও আল্লাহ, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এ দেখো তোমার বান্দা তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাচ্ছে। তুমি প্লিজ আমার সন্তানটাকে কেড়ে নিও না। দরকার হলেই আমিটাকে কেড়ে নিয়ে যাও, তবু আমার নিষ্পাপ মেয়েটিকে ফিরিয়ে দাও আমার কাছে। ওর তো কোনো দোষ নেই, ও তো ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা। যদি কারো দোষ থেকে থাকে তাহলে আমির তারই দোষ রয়েছে। আমার শাস্তি আমার কলিজার টুকরোকে দিও না, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। তবু আমার সন্তানকে ছন্নছাড়া মায়ের কোলে ফিরিয়ে দাও। আমার বেঁচে থাকার কারণ যে সেই একটাই। এত কষ্টের মাঝে দিন শেষে আমার মেয়ের হাসি মাখা মুখটা দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। এতদিন ওকে আঁকড়ে ধরেই আমি বেঁচেছিলাম। তুমি আজ আমার শেষ সম্বলটা কেড়ে নিও না, না হলে যে একজন মা বেঁচে থাকতেই মরে যাবে। আমার জীবনটাকে ফিরিয়ে দাও আল্লাহ। তোমার কাছে একজন মা ভিক্ষা চাচ্ছে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি আমার প্রতি এতটা নির্দয় হইও না। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনুর আর্তনাদ শুনে পুরো করিডোর কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে 2 হাতে মাথা চেপে ধরল। অজস্র ব্যথায় ফেটে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মাথাটা ফেটে যাবে। সঙ্গে শ্বাসও নিতে বড্ড কষ্ট হচ্ছে। অনু জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। বর্ষা চেহারা একদম লাল টকটকে হয়ে গেছে। হঠাৎই তার একজনের কথা মনে পড়ল। হ্যাঁ, তার মেয়েকে লিওয়ানি দেখেছে। নিশ্চয়ই লোকটাই তার মেয়েকে নিয়ে গেছে। অনু দ্রুত উঠে দাঁড়ালো। চোখ মুখ মুছে পেছনে ঘুরে দৌড়ে যায় লিফটের দিকে। উদ্দেশ্য তার রিসিপশনে গিয়ে লিওয়ান কত নাম্বার রুমে রয়েছে সেটা জানার। কিন্তু সে একটি রুমের সামনে গিয়ে দৌড়ে যেতে রুমের ভিতর থেকে একটি হাত বের হয়ে তাকে ধরে এক ঝটকা রুমের ভিতরে ছুঁড়ে মারল। অনু অন্ধকার রুমের ভিতরে এসে ঠাস করে উপুর হয়ে পড়ে গেল। হুট করে একদম ঘটনাটি ঘটে যাওয়ার ফলে অনু বাকরুদ্ধ হয়ে যায়। শক্ত টাইলসযুক্ত ফ্লোরের মাঝে পড়ে অনেকটাই ব্যথা পেল, কিন্তু সেটা তার মনের ব্যথার কাছে তুচ্ছ একটা ব্যাপার। অনু উবুর হয়ে থেকে অনুভব করল পিছনে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। সে চট করে পিছনে ঘুরে তাকালো, কিন্তু চারপাশে অন্ধকার হওয়ায় কাউকেই কিছু দেখতে পেল না। শুধু অনুভব করতে পারছে কেউ একজন তার আশেপাশে রয়েছে। অনু ভয়ে পিছিয়ে যেতে শুরু করলো। এই অচেনা শহরে, অচেনা জায়গায় এমন পরিস্থিতিতে পড়ে খুবই ভয় হচ্ছে তার। তার উপর হোটেলের সব রুমই সাউন্ড প্রুফ। সেখানে যে হাজার চিৎকার চেঁচামেচি করলেও বাহিরের কেউ শুনতে পাবে না। আর আজ সে নিজেকে প্রটেক্ট করার মতো অবস্থাতেও নেই। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে নিজেকে বড্ড অসহায় লাগছে অনুর। এদিকে মাইগ্রেনের ব্যথাটাও ধীরে ধীরে বেড়েই চলেছে। পিছিয়ে আসতে আসতে অনুর পিঠ দেওয়ালে ঠেকে যায়। সে কাঁপা কাঁপা হাতে পিছনের দেওয়ালে হাত রেখে ওঠার চেষ্টা করে টের পেল পায়ে ব্যথা পেয়েছে। তবুও সে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে যেতে দিন। আমার মেয়েকে সম্পূর্ণ কথাটা বলতে পারল না অনু। 2 হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। আজ একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তার সাথে। এখন আবার নতুন করে তার সাথে কি ঘটবে সেটা ভাবতেও শরীরের লোম শিউরে উঠছে। অনু কাদার মাঝে খেয়াল করলো অজানা ব্যক্তিটি তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। সে মাথা তুলে সামনের দিকে তাকিয়ে চেহারা দেখতে পেল না, কিন্তু লোকটার ভারী নিঃশ্বাসের শব্দ ঠিকই শুনতে পাচ্ছে। একই সঙ্গে অনুর নাকে গিয়ে বাড়ি খেলো অতি পরিচিত একটি পুরুষালী কড়া পারফিউমের সুঘ্রাণ। সেটা অনুভব করা মাত্রই চমকে উঠল। মুখ থেকে আপনা আপনি হাত দুটো সরে গেল।
ঠিক তখন ব্যক্তিটা তার কোমর শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে ঘনিষ্ঠ করে নিল। অনু চোখ দুটো বন্ধ করে ব্যক্তিটির শরীর থেকে আসা পারফিউমের ঘ্রাণ শুকে বোঝার চেষ্টা করছে সে যেটা ভাবছে সেটা আদৌ সঠিক কিনা। অন্যদিকে ব্যক্তিটি অনুর উন্মুক্ত গলার বাজে মুখ ডুবিয়ে দিল এবং একটু গভীরভাবে স্পর্শ করতেই অনুর শরীর কেঁপে ওঠে। এত বছর পর সে চিরচেনা স্পর্শ পেয়ে অনুর চোখ দুটো ছলছল করে উঠল। হঠাৎ করে কামড়ে তীব্র ব্যথায় পরনের টপস খামচে ধরে তাতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকল। তখনই বেশি এলো গম্ভীর কণ্ঠে হিসিয়ে বলা কিছু বাক্য। হ্যালো অরুণচণ্ডী, উপস সরি ছলনাময়ী। একটু থেমে আবারও বেশি এলো গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো। তোমাকে ছলনাময়ী বলাটাও একদম ঠিক না, কারণ আমি সব কিছু জেনে বুঝেই তোমাকে আপন করে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝলে না। এত বছর পর প্রিয় মানুষটিকে এক মুহূর্তের জন্য কাছে পেয়ে অনু সব কিছু বলে রিক্কিকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল এবং বিড়বিড় করে বলল, সরি, আমি খুব সরি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি টিক্কি সাহেব, প্লিজ আপনার অরুণচণ্ডীকে একবারের মতো ক্ষমা করে দিন না। আমি প্রমিস করছি আর কখনো আপনাকে কষ্ট দিব না। রিক্কি অনুর মাথার চুলগুলো খামছে ধরে মুখটা তুলে চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, অতীতে আমি তোমায় ভালোবাসতাম আর তুমি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে গেছ, আর এখন তুমি আমায় সত্যিই ভালোবেসে ফেলেছ, অথচ অজান্তেই আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। অনু ছলছল চোখে তাকিয়ে থেকে রিনরি নিয়ে বলল, সব ভুলে গিয়ে কি আবার আগের মতো হওয়া যায় না? অনুকে ছেড়ে দিয়ে হন করে এগিয়ে গিয়ে রুমের লাইট অন করে দিল এবং একই সঙ্গে বলে উঠল, অনেকটাই দেরি হয়ে গেছে, আর কিছুদিন পর আমার বিয়ে তানিয়ার সাথে, সেটা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছ। আপনি সত্যিই বিয়ে করতে চান? না চাওয়ার কোনো কারণ রয়েছে কি? অবশ্যই আছে। আমি আপনার সঙ্গে ছোট্ট একটি সংসার করতে চাই, আর আমাদের এখনও কিন্তু ডিভোর্স হয়নি। আপনি এভাবে দ্বিতীয় বিয়ে করতে পারেন না। আর আমাদের ছোট্ট একটা। অনু থেমে গেল। তাকে চুপ করে থাকতে দেখে রিক্কি এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করল, আমাদের ছোট্ট একটা কি রয়েছে বলো? অনু কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলল, আমি জানি আপনি সবটা জেনে গিয়েছেন, আর আমি এটাও শিওর আমার মেয়েকে আপনার ওই শয়তান বন্ধুটাই রুম থেকে তুলে নিয়ে গেছে। তোমার মেয়ে? বলতে বলতে অনুর সামনে এসে দাঁড়ালো। অনু চোখের পানি মুছে জোরে নিঃশ্বাস নিয়ে বলে উঠল, আমাদের মেয়ে। অনুর মুখ থেকে আমাদের মেয়ে বাক্যটি শোনা মাত্র চোখ দুটো বন্ধ করে নিল রিক্কি। অনুভব করলো হার্টবিট আবারও অস্বাভাবিক হয়ে গেছে। নিক্কি কোথায়? রিক্কি চট করে চোখ মেলে সোজা সাপটা বলল, জানি না। অনু এতক্ষণ ইমোশনাল থাকলেও এখন রিক্কির কথা শুনে রেগে গেল। তেড়ে এসে টি শার্টের কলার খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে হারাতে রাজি আছি, তবুও আমার মেয়েকে একটুও নয়। আপনার খুব শখ না ওই তানিয়াকে বিয়ে করার? তাহলে করুন না, সমস্যা নেই। আর ওকেই কেন, বাংলাদেশের সব মেয়েকে বিয়ে করুন, তাতেও আমার কোনো আপত্তি নেই। তবু আমার মেয়েকে চাই। বলুন আমার মেয়ে কোথায় রয়েছে? তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? অনুর রাগান্বিত চেহারা দেখে রিক্কি আক্কেল দাঁত বের করে হাসল। তাকে হাসতে দেখে অনু ঠোঁট কামড়ে হু হু করে কেঁদে দিল। বলুন না আমার মেয়েকে কোথায় রেখেছেন? এতটা পাষাণ হয়েন না। আমার একটা ভুলের শাস্তি হিসাবে এতটা কষ্ট দিয়েন না। আপনাকে হারিয়েছে এই অনন্যা চৌধুরী এমনিতেই অর্ধেক মারা গেছে। এখন আমার কলিজার টুকরোটাকে কেড়ে নিয়ে পুরোপুরিভাবে মেরে দিবেন না। আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন, প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রিক্কির পায়ের কাছে হাঁটু ভেঙে বসে পড়ল। তার আজ ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। আমি আমার মেয়েকে চাই। রিক্কির কথা শুনে অনু মাথা তুলে ছলছল চোখে বলল, আর আমার আপনাদের দুজনকেই চাই। সিলেট সিটির এক বিশাল বহুল 5 স্টার হোটেলের 401 নাম্বার রুমের মধ্যে রকিং চেয়ারে বসে রয়েছে লিওয়ান। তখন রাত 12টা বাজে। হাতে একটা ছবির ফ্রেম নিয়ে সেখানে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং মাঝে মধ্যে সিগারেটে টান মেরে দোয়া নাকমুখ দিয়ে বের করছে। তার থেকে অনেকটাই দূরে নরম তুলতুলি বিছানার মাঝে ছোট্ট পরিটা বের করে ঘুমাচ্ছে। সে জানেও না তার মাম্মা তার জন্য ঠিক এখন কতটা কষ্ট পাচ্ছে। যদি জানতো তাহলে হয়তো এতক্ষণে কেঁদে কেটে পুরো হোটেলটাই মাথায় তুলে ফেলতো। সঙ্গে মায়ের মতো রাগজেদ তো রয়েছেই।
লিওয়ান অরের হাস্যোজ্জ্বল ছবিটির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এই রিয়েলি মিস ইউ মাই ওয়াইফি। এই দেখো, তোকে ছাড়া একটু ভালো নেই আমি। প্লিজ আমার কাছে ফিরে আয় না টেডি বিয়ার। আমি কথা দিচ্ছি, আমি খুব ভালো স্বামী হয়ে দেখাবো। তোকে একটু কষ্ট পেতে দিব না। তুই না চাইলে কখনো তোর কাছেও যাব না। তবুও ফিরে আয় না একটিবার। এসে দেখে যা তোর দেওয়া বিচ্ছেদের আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। আচ্ছা, এই নিষ্ঠুর অমানুষটার কথা কি তোর একবারও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করিস না? তুই কি আমাকে একটু ক্ষমা করে দিতে পারবি না? জাস্ট একটু ক্ষমা করে দিলেই হবে। আমি তোকে ছাড়া যার কিছুই চাই না। প্লিজ টেডি বিয়ার, ফিরে আয় এই স্বর্ণ ছাড়া জীবনে। তোর কমতি এখন প্রতিটা মুহূর্তে অনুভব করি। তোকে বলার চেষ্টা করছি অনেক, মদ, ড্রাগ, হিরোইন, ইয়াবা সহ কি না নিয়েছি, তবুও তোর অস্তিত্ব মুছে ফেলতে পারিনি। আমার কাছে সব রয়েছে, কিন্তু সব থেকেও একটা ভালোবাসার মানুষ নেই। আমি যে বড্ড ভালোবাসার কাঙাল। যখন থেকে বুঝলাম ভালোবাসার মানে কি, ঠিক তখন থেকেই তোকে ভালোবেসেছি। সেটা একতরফাই হোক না কেন। আমি চেয়েছিলাম তোকে ভালোবেসে নিজের বউ বানাবো, অথচ তুই একসময় আমার বউ হলেও তোকে সেই আগের ভালোবাসাটা দিতে পারিনি। আবার যখন ভাবলাম ভালো হয়ে যাব, ঠিক তখনই তোকে হারিয়ে ফেললাম। ভাগ্যটা বড়ই অদ্ভুত, তাই না? কাছে যখন থাকে তখন তার মূল্য কেউ বোঝে না, আর হারিয়ে গেলেই তার মূল্যটা উপলব্ধি করা যায়। যেমন আমি এখন করছি, খুব বাজেভাবে উপলব্ধি করছি। তোকে হারিয়ে আমি সুখে নেই, একটুও নেই। তুই কি আমাকে ছেড়ে সুখে আছিস? নিশ্চয়ই ভালো আছিস, তাই না? ভালো থাকারই কথা, কারণ তোকে তো এখন কেউ প্রতিনিয়ত আঘাত করে না, কষ্ট দেয় না। নিশ্চয়ই হ্যাপি আছিস। কিন্তু এই লিওয়ান চৌধুরী একটুও ভালো নেই, একটুও না। কথাগুলো বলার সময় লিওয়ানের চোখ দুটো জ্বলছিল। এভাবে যে কত রাতের পর রাত জেগে পার করে দিয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু আজ একটু বেশি তার টেডি বিয়ারকে মনে পড়ছে। ইচ্ছে করছে সব কিছু লণ্ডভণ্ড করে তার টেডি বিয়ারকে খুঁজে বের করে নিয়ে আসতে, কিন্তু সেটা পারছে না। এতে যদি আবারও অরি রেগে যায় তখন? সেই দিনের চিঠিতে তো স্পষ্ট করে লিখে দিয়েছিল তাদের যেন খোঁজার একটুও চেষ্টা না করে। আর যদি এমনটা করে তাহলে অরির ভাবতে গিয়েও থেমে গেল লিওয়ান। না চাইতেও তার হাত পা বেঁধে রেখে গেছে আরিয়ানা চৌধুরী, যার জন্য এখন সে চাইলেও কিছু করতে পারে না। এসব ভাবনার মাঝে দরজার কলিং বেল বেজে উঠল। হাতের শেষ অংশ সিগারেট চেপে ধরে নিভিয়ে উঠে দাঁড়ালো এবং ডাস্টবিনে ফেলে দিয়ে ছবিটা টি টেবিলের উপর রেখে দরজার কাছে গিয়ে খুলে দেখলো রিক্কি দাঁড়িয়ে আছে, আর তার পেছনে অনুও রয়েছে। তাদের দেখে কিছু না বলেই সরে দাঁড়ালো এবং রিক্কি ও অনু রুমে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করা মাত্রই অনুর দৃষ্টি গেল বিছানার মাঝে ঘুমিয়ে থাকা ছোট্ট বাচ্চা মেয়েটার দিকে। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড়ে নিজের সন্তানের কাছে গেল এবং বুকের মাঝে টেনে নিয়ে পুরো মুখে ঠোঁট ছুঁয়ে দিল। অনু যেন এতক্ষণে নিজের প্রাণটাই ফিরে পেয়েছে। সে তার মেয়েকে আদর করে ঘুমন্ত অবস্থাতেই কোলে তুলে নিল এবং কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। এতে লিওয়ানের ব্রু কুঁচকে গেলেও সে কিছুই বলে না। নিজ জায়গায় আবারও গিয়ে বসে পড়ল এবং অরের অনেকগুলো ছবি এক এক করে দেখতে থাকলো। রিক্কি সেদিকে এক পলক তাকিয়ে সেও রুম থেকে বেরিয়ে যায় এবং হোটেলের বাহিরে এসে দেখল অনুসহ তার বান্ধবীরা একটি প্রাইভেট কারে উঠছে। অনু তার মেয়েকে ঈশানীর কোলে দিয়ে গাড়ি থেকে নামল। নিচ থেকে লাগেজগুলো গাড়িতে তুলে পেছনে ফিরতে রিক্কির সাথে চোখাচোখি হয়ে যায়। সে সবাইকে একটু অপেক্ষা করতে বলে ওখান থেকে সরে এলো। একটি নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থেকে একজনের জন্য অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর তার অপেক্ষার অবসান ঘটিয়ে রিক্কি এলো এবং গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে না গেলে কি হয় না? অনু হালকা হেসে বলল, থেকে কি করব, এখানে কে রয়েছে আমার? রিক্কি কিছুই বলল না, শুধু অনু শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকলো। অনু এখন 24 বছরের একজন যুবতী হলেও তার চেহারা থেকে সে আগের মতো মায়া এখনও কমে যায়নি। আগে থেকে অনেকটাই শুকিয়েছে, কাঁধ পর্যন্ত চুলগুলো বাতাসে হালকা করে দুলছে। রিক্কি তীক্ষ্ণ দৃষ্টিতে অনুর আপাতমস্তক পর্যবেক্ষণ করল। এই মেয়েকে দেখে কেউ বলবে না সে এক বাচ্চার মা। হাইটে একটু শর্ট হলেও একদম পিচ্ছি পিচ্ছি অনুভব হয়। সেখানে শুধু টপস ও জিন্স পরিহিত অনুকে দেখে মনে মনে ভীষণ রাগ হলো রিক্কির। ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে জিজ্ঞেস করতে, এক বাচ্চার মা হয়ে এমন পোশাক পরে ঘোরাঘুরির মানেটা কি, কিন্তু বলতে পারল না। মনের ইচ্ছেকে মনের মধ্যে দমিয়ে রাখল।
চলে যাচ্ছি, তবে নিক্কির সঙ্গে যখনই ইচ্ছে করবে দেখা করার তখন এই নাম্বারে ভিডিও কল দিয়েন, আমি ওর সাথে কথা বলিয়ে দিব বলে অনু একটি কাগজের টুকরো এগিয়ে দিল। রিক্কি সেটা নিয়ে দেখলো সেখানে একটি নাম্বার লেখা রয়েছে। সে এক পলক দেখে মুখস্থ করে নিয়ে কাগজের টুকরো ছিঁড়ে ফেলে দিল। সেটা দেখে অনুর চোখ দুটো ছলছল করে উঠল। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বেহায়ার মতে বলে উঠল, শেষবারের মতো আপনাকে একটু আদর করি। আর কখনো আমাদের দেখা হবে কি না জানা নেই, তবে দেখা হলেও তখন আপনি অন্য একজনের স্বামী হিসেবে থাকবেন। তখন তো আর আপনাকে ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে না, তাই এখন একটু স্পর্শ করি, জাস্ট একটু। রিক্কি শান্ত চোখে অনু ছলছল করা চোখের দিকে তাকাই। উপরে মাথা তুলে চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে চট্ট করে বলল, হুম। শেষবারের মতো প্রিয় মানুষটিকে ছোঁয়ার অনুমতি পেয়ে অনুর চোখ দুটো চিকচিক করে উঠল। সে ছুটে এসে রিক্কির শক্ত বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। রিক্কি চুপ করে থেকে নিজের মাথাটা ঝুঁকে নিয়ে এলো। অনু রিক্কি দুগালে হাত রেখে কপালে, দুই চোখে, নাকে, থুতনিতে, দুই গালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর রিক্কির রক্তিম ঠোঁট জোড়ায় ছোট্ট করে বেশ কয়েকটা চুমু খেলো। তবুও যেন অনু কিছুতেই শান্ত হলো না। তার লাল হয়ে যাওয়া চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। সে রিক্কির মাথার পেছনের চুলগুলো খামচে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এদিকে রিক্কি কোনো রকম রিয়াকশন না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রায় অনেকক্ষণ পর অনু রিক্কির ঠোঁট ছড়া ছেড়ে দিল। কপালে কপাল ঠেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আবারও সরি। অতীতে যা যা কিছু করেছি সব কিছুর জন্য খুব সরি। পারলেই ছলনাময়ীকে ক্ষমা করে দিবেন। দোয়া করি আপনার সুখের সংসার হোক নতুন জীবন সঙ্গিনীকে নিয়ে। ভালো থাকবেন। বলে অনু আর এক মুহূর্তের জন্য দেরি না করে সেখান থেকে দৌড়ে চলে গেল, আর পেছনে ফেলে গেল এক বিস্মিত পুরুষকে। লিওন সবেমাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো এবং সে দেখে রিক্কি নিজের মাথার চুলগুলো খামচে ধরে বিছানায় বসে আছে। এটা দেখে সে হাতের তোয়ালে সোফার উপর রেখে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? লিওনের কথা শুনে রিক্কি চট করে মাথা তুলে তাকালো। কিছু বলতেছে ও গলায় আটকে গেল কথাগুলো। লিওন পকেটে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে থেকে কপাল কুঁচকে রিক্কির হাবভাব পর্যবেক্ষণ করে নিয়ে বলল, যা বলা সোজা সাপটা বল, না হলে দেখা যাবে সব কিছু হারিয়ে আমার মতো পাগল হয়ে বসে আছিস। সো মনে যা রয়েছে বলে ফেল। রিক্কি কিছুক্ষণ চুপ থেকে পট করে বলে উঠল, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় লিও। আমি পারবো না বিয়ে করতে। কেন? আমি আমার মেয়েকে চাই, ওকে ছাড়া থাকতে পারবো না। শুধুই মেয়েকে চাস? লিওয়ানের কথা শুনে রিক্কি মাথা নিচু করে নিল। মাথার ভিতর সব কিছু জট বেঁধে গেছে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। নিজেকে বড্ড উন্মাদ উন্মাদ মনে হচ্ছে। হঠাৎ করেই সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল। সে যেটা কখনো স্বপ্নেও ভাবেনি আজ সেটাই হয়েছে। আর সেই কীভাবে সেগুলোকে দেখেও না দেখার ভান করে থাকবে। রিক্কি দুহাতে মাথা চেপে ধরল। উফ, মাথাটা ব্যথায় পেটে যাচ্ছে। সে কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, মেয়েসহ মেয়ের মাকেও চাই। আমার ওদের দুজনকেই চাইলিও। তুই প্লিজ যে করেই হোক এই বিয়েটা ভেঙে দে, নয়তো আমার বদলে তুই বিয়ে করে নে। বিলাসবহুল রুমের মাঝে সোফায় দুহাতে নাক চেপে ধরে বসে থাকে রিক্কি। একটু পরপর টিস্যু দিয়ে রক্ত পরিষ্কার করছে। তখনকার মুখ ফসকে বলা কথাটি শুনে লিওয়ান রেগে মেগে তার নাক বরাবর ঘুষি মেরে দিয়েছে। শুধু নাক ফাটায়নি, সঙ্গে দু চারটা থাপ্পড়ও খেয়েছে। লিওয়ান রেগে বোমা হয়ে সোজাসাপটা বলেই দিয়েছে সে আর কোনো সাহায্য করবে না তাকে। এই বিয়ে সে কিছুতেই ভাঙবে না। তার সাথেই তানিয়ার বিয়ে দিবে। তখন বুঝবে বউ সন্তান হারানো কী মজা। রিক্কি অসহায় চোখে বারবার লিওয়ানের দিকে তাকাচ্ছে। সে অনেকবার সরি বলেছে, এমনকি পা ধরেও বসেছিল। বারবার বলছে বিয়েটা যেন সে করে, না হয় ভেঙে দেয়। কিন্তু লিওয়ান ওই একটা কথা নিয়েই রেগে আছে। বন্ধুর রাগ কিছুতেই কমাতে পারছে না। ইচ্ছে করছে এখন নিজের গালে নিজেই চড় মারে। কেন যে মুখ ফসকে ওই কথাটা বলতে গেল? যদি না বলতো তাহলে এতক্ষণে হয়তো লিওয়ান একটা বুদ্ধি বের করে ফেলতো। কিন্তু তার বলের জন্য এখন সব কিছু বিগড়ে গেছে। রাত এখন 2টা বাজে। পুরো হোটেলের মানুষজন এই সময় গভীর ঘুমে মগ্ন হয়ে রয়েছে। আগামীকাল সকালেই সব অতিথি, সুলতান বাড়ির লোকজন সবাই রওনা দিবে। রিক্কি ও লিওয়ান এই হোটেলেই উঠেছে। লিজা এরিনের সঙ্গে সুলতান বাড়িতে উঠেছে। মাঝে মধ্যে এখানে এসে ভাইদের সঙ্গে থাকে। লিওয়ানদের বিডিতে এসে আজ 2 মাস হয়েছে।
চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল হসপিটাল সামলায় লিওয়ান। আমেরিকার সব কাজ রিক্কির গাড়ির উপর চাপিয়ে দিয়েছে। তাদের প্ল্যান ছিল রিক্কির বিয়ের কিছুদিন পরেই আবারও আমেরিকায় ফিরে যাওয়ার, কিন্তু এখন সেটা হয়তো সম্ভব হবে না, কারণ হুট করেই সবটা পরিবর্তন হয়ে গেছে। লিওয়ান চায়ও না রিক্কি নিজ সন্তান থেকে দূরে থাকুক। এত বছর তো জানতোই না রিক্কির একটা ফুলের মতো ছোট্ট মেয়ে রয়েছে। যদি জানতো তাহলে হয়তো এই বিয়েতে মতই দিত না দুজনেই। লিওয়ান এসব ভাবছে আর নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। তা থেকে কিছুটা দূরেই রিক্কি বসে আছে। সে কিছুক্ষণ পর খেয়াল করলো রিক্কি উঠে এসে তার গা ঘেঁষে পাশে বসেছে। লিওয়ান আর চোখে রিক্কির লাল হয়ে যাওয়া দোগালের দিকে তাকায়। তখন রাগের মাথায় মেরেছে একটু, কিন্তু কষ্টটা তারই হচ্ছে এখন। লিওয়ান মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল, তবে কিছু বুঝতে দিল না। আগের মতোই গম্ভীর মুখে বসে থাকলো। সরি, এই দেখ কানে ধরেছি, আর কখন এমন ভুল হবে না। তখন ইচ্ছে করে কথা বলতে চাইনি, ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে, তার জন্য সরি। রিক্কির কথা শুনেও না শোনার ভান করে বসে থাকলো লিওয়ান। সেটা টের পেয়ে রিক্কি ঠোঁট কামড়ে ধরেই কিছু একটা ভেবে বলল, আমার বিয়েটা যদি ভেঙে দিস তাহলে এতে তোরও সুবিধা হবে। আমি আমার বউ বাচ্চাকে পাওয়ার সঙ্গে সঙ্গে তুইও তোর বউকে ফিরে পেতে পারিস, কারণ আই এম শিওর দুই বোন এক জায়গাতেই থাকে। সো একটু ভেবে দেখ। লিওয়ান চুক্তি করে রিক্কির সব কথা শুনল। বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে আর 2 সপ্তাহ পর। তানিয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরই বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর এতদিন তারা বিটিতেই থাকবে। সুলতান সাহেব তাদের ওনাদের সুলতান বাড়িতেই থাকতে বলেছিল, কিন্তু তারা দুজন মানা করে এই হোটেলে এসে থাকছে, কারণ সুলতান বাড়ির বড় 2 মেয়েই তাদের পিছনে পড়ে আছে। একজনের মনের আশা পূরণ হলেও আরেকজনের হয়নি, বরং লিওয়ানের হাতে সপাটে থাপ্পড় খেয়ে পিছু ছেড়েছে। কত বড় সাহস মেয়েটির! লিওয়ান চৌধুরীকে প্রেমপত্র দেয়। ইরিনের ননদ হলেও সে এক চুলো ছাড় দেয়নি। আর তার সাইকোপ্যাথের একটু ট্রেলার দেখিয়েছিল তানিশা নামক মেয়েটিকে। তারপর থেকে বলেও আর তার আশেপাশে আসা সাহস দেখায়নি। তুই এখনও চুপ করে আছিস লিও? দেখ, তুই যদি কিছু না করিস তাহলে কিন্তু আমি পালিয়ে যাব। লিওয়ান উপরে ধোয়া ছেড়ে বিড়বিড় করে বলল, তো জানা তোকে কে ধরে রেখেছে? প্রিয় বন্ধুর মুখে এমন কথা শুনে রিক্কির সোয়াল ঝুলে গেল। সে অসহায় চোখে লিওয়ানের দিকে তাকাতেই লিওয়ান বিছানা থেকে উঠে বলল, এই ব্যাপারে পরে কথা বলবো, সকালে আমায় অন্য শহরে যেতে হবে। রিক্কি গোমড়া মুখে বলল, কোথায় যাবি? চট্টগ্রামে। কেন? বউকে দেখে সব ভুলে গেছিস? বলেছিলাম না ওই শহরের সিটি হসপিটাল থেকে ডাকা হয়েছে আমাকে। আজকে যেতাম, কিন্তু তোর এই এঙ্গেজমেন্টের জন্য যাওয়া হলো না। তাই ভাবছি সকাল সকালই বের হব। এই ফ্যামিলিদের মাঝে থাকতে ইচ্ছে করছে না। লিওয়ানের কথা শুনে রিক্কিও চট করে বলে উঠল, তাহলে আমিও যাব তোর সাথে। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। লিওয়ান রিক্কির রুম থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠল, তুই এমনিতেও পাগল, নতুন করে পাগল হলে না হয় পাবনা নিয়ে যাব। রাত প্রায় 10 ঘন্টা সময়ের মতো লম্বা জার্নি করে নিজ ফ্ল্যাটে ফিরল অনু। সবাইকে বিদায় দিয়ে নিজ মেয়েকে কোলে করে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। পুরো রাত একটু ঘুমাতে পারেনি সে। সারা রাস্তা শুধু চোখের পানি ফেলেছে। সে কখনো ভাবতে পারেনি সিলেটে গিয়ে তার সন্তানের পিতাকে দেখতে পাবে, তাও অন্য একটি মেয়ের হবু বর রূপে। এটা ভাবতে গেলেও তার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মাম্মা, তুমি কাঁদছো কেন? মেয়ের কথা শুনে অনু তড়িঘড়ি করে চোখের পানি মুছে হাসি মুখে বলল, চোখে যেন কি পড়েছে সোনা, তাই মাম্মার চোখ দিয়ে পানি পড়ছে। তুমি চিন্তা করো না, যাও মামুনির কাছে যাও, গিয়ে দেখো রুমে রয়েছে কিনা, আমি ফ্রেশ হয়ে আসছি। অনুর কথা শুনে নিক্কি মাথা নাড়িয়ে কোল থেকে নেমে একটি রুমের দিকে দৌড়ে চলে যায়, আর অনু লাগেজ নিয়ে নিজের রুমে চলে যায়। তখন সকাল 10টা বেজে 10 মিনিট। মামুনি, ছোট্ট মেয়েটির আদুরে গলায় মিষ্টি কণ্ঠস্বর শুনে অরি চট করে পেছনে ঘুরে তাকালো এবং দেখে নিক্কি ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে আসছে। এটা দেখে একটি ক্লাস টি টেবিলের সাথে হেলান দিয়ে রেখে মুচকি হেসে দুহাত মেলে দিতেই তার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল নিক্কি। অরি একগাল হেসে নিক্কিকে কোলে তুলে নেয় এবং দুগালে শব্দ করে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, আমার ছোট্ট পরীটা কখন এলো? নিক্কিও তার মামনির গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে হেসে বলল, এই তো মামনি, মাত্র এলাম। জানো, তোমায় ওখানে খুব মিস করেছে। তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগেনি, বলে ঠোঁট উল্টিয়ে রাখলো। এটা দেখলে অরি শব্দ করে হেসে দিল। নিক্কির ছোট্ট লালসে ঠোঁটে চুমু দিয়ে বলল, আই নো মাই লিটল প্রিন্সেস, তুমি আমায় খুব মিস করেছ।
কিন্তু আমি কি করব বলো, ওই দূর শহরে যাওয়ার মতো অবস্থাতে নেই। তুমি তো সেটা জানো, রাইট? নিক্কি মাথা নাড়িয়ে বলল, আমি জানি। এখন তোমার পা কেমন আছে মামুনি? খুব কষ্ট হয় তাই না? অরি নিক্কিকে নিয়ে ধীরে ধীরে বিছানায় এসে বসলো। মেয়েটির পরনে জর্জেট ফ্রক খুলে দিতে দিতে বলল, আমি ঠিক আছি সোনা। এখন বলো তো ওখানে গিয়ে কী করলা? নিক্কি অরের গলা জড়িয়ে ধরে থেকে সব বলতে শুরু করলো। ও ওখানে গিয়ে যা যা করেছে সব কিছু হাসি মুখে বলছে। তার কথাগুলো অরি মনোযোগ সহকারে শুনছে আর হাসছে। অনু একেবারে গোসল নিয়ে তারপর বের হলো। ভেজা কাপড়গুলো খোলা বেলকুনিতে মেলে দিয়ে চুল মুছতে মুছতে রুম থেকে বের হয়ে যায়। বড় বোনের রুমে এসে দেখলো অরি অলরেডি নিক্কিকে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এটা দেখে সে এগিয়ে এসে বলল, তুমি কেন কষ্ট করতে গেলে আপু? আমি না হয় ওকে ফ্রেশ করিয়ে দিতাম। সমস্যা নেই, আমি এখন সুস্থ আছি। যেগুলো ড্রেস নিয়ে গিয়েছি সেগুলো পছন্দ হয়েছে সবার? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে সবার। এমনকি বিয়ের জন্য পুরো পরিবারের একই ডিজাইনের বিভিন্ন রঙের সব ড্রেস, লেহেঙ্গা, শাড়ি, পাঞ্জাবি সব কিছুর অগ্রিম অর্ডার দিয়েছে। অনুর কথা শুনে অরিয়ার কিছু বলল না, কারণ এটা নতুন কিছু নয়। যেখানে একবার তাদের ডিজাইন করা পোশাক গিয়েছে সেখান থেকে বারবার অর্ডার পেয়েই চলছে। অর্ডারের সংখ্যা এই মাসে এতটাই বেশি ছিল যে ডেলিভারি বয় কম হয়ে গিয়েছে, যার ফলে যারা যারা স্টোর রুমে কাজ করে তাদের হাতে বাধ্য হয়ে ডেলিভারি দিতে হয়েছে। তাদের মেন স্টোর রুম চট্টগ্রামে হলেও তার 2টা শাখা ঢাকাতেও রয়েছে। কিছুদিন আগে সিলেট থেকে একজন নিজে এসে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের জন্য ড্রেস অর্ডার করে। তখন তাদের কাছে ডেলিভারি ম্যানের অভাব ছিল, কারণ যেগুলো ছিল তারা অলরেডি অন্য শহরে চলে গিয়েছে ডেলিভারি দেওয়ার জন্য। এটা নিয়ে খুব চিন্তায় ছিল অরি। কিছুদিন আগে তার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে বাম পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছে, যার ফলে পুরো 1 মাস বেড রেস্টে ছিল। তবুও এখনও আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। একটি ক্রাচের সাহায্যে হাঁটাচলা করে, এর জন্য সে চাইলেও নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসতে পারবে না। তাই অনু ও ঈশানী সহ তার বান্ধবীরাই গিয়েছিল। এতে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস পেলে অরি। 3 বছরে একটু একটু করে গড়ে তোলা এই লিওলো এর পেছনে 2 বোন অনেক খেটেছে। দিনরাত কষ্ট করে নিজেরাই ড্রেস ডিজাইন করে অনলাইনের মাধ্যমে সেল করেছে। এই তো 2 বছর আগেই অনলাইনে ভাইরাল হয়েছে তাদের বানানো পোশাক। তারপর ব্যাংক থেকে লোন নিয়ে একটি স্টোর রুম দিয়েছে এই শহরে। কিছুদিন পরেই তাদের লেইলো ব্র্যান্ডের একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। অচেনা শহরে একটি সাকসেসফুল ও নামকরা স্টোর রুম গড়ে তুলতে পেরেছে। তারা 2 বোনই 1 বছরের কোর্স করেছিল ডিজাইনিং শেখার জন্য, এবং তারা এখন সফল একজন বিজনেস হিউম্যান। আপু, ওই বিচ্ছুটা কই? ছোট বোনের কথা শুনে অরি ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো এবং দৃঢ়কণ্ঠে বলল, ও স্কুলে রয়েছে। আচ্ছা, আমি ওকে গিয়ে নিয়ে আসবো নি। মনে হয় না ও তোর কাছে যাবে। তোর উপর ভীষণ রেগে আছে ছোট সাহেব। অরের কথা শুনে অনু কিছু বলতে যাবে তার আগেই নিক্কি চট করে বলে উঠল, নো টেনশন মামুনি, আমি গেলে ভাইয়া নিশ্চয় রাগ করে থাকবে না। ছোট্ট মেয়েটির কথা শুনে অরির ব্রু কুঁচকে গেল। সে অবাক কণ্ঠে বলল, কয়েকদিন আগে না ওর হাতে মার খেয়ে বিছানায় পড়েছিলে? এখন আবারও মার খেতে ইচ্ছে করছে বুঝি? নিক্কি ঠোঁট উল্টে বলল, আমি দোষ করেছিলাম মামুনি, তাই ভাইয়া একটু মেরেছে। না হলে ভাইয়া আমাকে খুব আদর করে। দেখো না, প্রতিদিন কতগুলো করে চকলেট দেয়। অনু মিটমিট করেই হাসছে। এদিকে অরি থম মেরে বসে থাকলো। এই মেয়েটা এত মার খেয়ে কখনো রাগ করে না। ওই বিচ্ছু ছেলেটার জায়গায় অন্য কেউ হলে সেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। একদম মেয়েটা তার মায়ের মতোই হয়েছে উড়নচণ্ডী, সঙ্গে তেড়ামোপরি। 2 ভাই বোনই এক লেভেলের ঘাটতেরা। এদের জ্বালায় 2 বোন পারে না, পাগল হয়ে যায়। এসব ভেবে অরি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে অনুর উদ্দেশ্যে বলল, অনেকটা পথ জার্নি করে এসেছিস, তোদের কাউকে যেতে হবে না। আমি ড্রাইভারকে সঙ্গে নিয়ে গিয়ে লাট সাহেবকে নিয়ে আসবো নি। তুই বরং নিক্কিকে নিয়ে গিয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে রেস্ট কর। আমার স্টোর রুমে যেতে হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। ব্যস্ত শহরের রাস্তার মাঝে গাড়িগুলো ছুটে চলেছে। সেই সঙ্গে অরির গাড়িটিও ছুটে চলছে কিন্ডারগার্টেনের উদ্দেশ্যে। অরি চিন্তিত মুখে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। 1টা বেজে পার হয়ে গেছে। সে সঠিক সময়ে বের হলেও মাঝ রাস্তায় এসে জ্যামে আটকে পড়ে, যার ফলে আজ অনেকটাই দেরি হয়ে গেল। এতক্ষণে স্কুলও ছুটি দিয়ে ফেলেছে। আর ছেলেটা যেমন নাছোড়বান্দা ও ম্যামের সাথে অফিস রুমে গিয়ে কিছুতেই থাকবে না। নিশ্চয়ই কড়া রোদের মাঝে গাল ফুলিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। এসব ভাবতে ভাবতে তাদের গাড়িটি স্কুলের সামনে এসে থামল। অরি ক্লাস নিয়ে দ্রুত ডোর খুলে বের হয়ে এলো। একটু এগিয়ে যেতে দেখতে পেল স্কুলের গেটের সামনে মাস্ক, ক্যাপ,
সানগ্লাস পরে বুকে দুহাত গুজে দাঁড়িয়ে রয়েছে একটি বাচ্চা ছেলে। পরনে স্কুল ড্রেস, সাদা ধবধবে শরীর লালচে হয়ে গেছে। অরিয়ার এক মুহূর্তের জন্য দেরি না করে জলদি এগিয়ে গেল। বাচ্চা ছেলেটি তাকে দেখে অন্যদিকে সরে যেতে তাকে চেপে ধরে হাঁটু ভেঙে বসল অরি। মুখের মাস্ক, সানগ্লাস, ক্যাপ খুলে নিতে ঘন ব্রাউন চুল, গাঢ় বাদামি রঙের চোখের মণিও সুন্দর একখানা আদুরে মুখ অনাবৃত হলো। অরি সেগুলো ভেঙে পড়ে সুন্দর চেহারার দিকে তাকায়। ছেলেটার পশ্চাৎ চেহারা একদম লাল টকটকে হয়ে আছে, রক্তিম ঠোঁটজোড়া কামড়ে অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে অরি মুচকি হাসল। তার বুঝতে একটুও বাকি নেই যে তার রাগী ছেলেটা আবারও রাগ করেছে। অরি ছোট্ট গোলগাল চেহারায় ঠোঁট সইয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সরি মাই কিউট সান, মাম্মা ইচ্ছে করে লেট করেনি, মাঝ রাস্তায় জ্যামে পড়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তবুও সরি ওকে। ছোট্ট ছেলেটি কিছু না বলে অরির থেকে বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে গাড়ির দিকে যেতে শুরু করলো। এটা দেখে অরির হাসি মাখা মুখটা নিমিষেই উদাও হয়ে যায়। অজান্তেই চোখ জোড়া ছলছল করে উঠল। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো এবং গাড়িতে গিয়ে ছেলের পাশের সিটে বসলো। মা ছেলে গাড়িতে উঠতে ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। অরি এক পলক রেগে থাকা ছেলের দিকে তাকিয়ে ড্রাইভারের উদ্দেশ্য করেই বলল, জানেন চাচা, আমাকে না কেউ ভালোবাসে না। এখন খুব আফসোস হচ্ছে, ওই দিন কার অ্যাক্সিডেন্টে যদি আমি মারা যেতাম তাহলে হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারত, কারণ কোনো কিছু হারিয়ে ফেলার পরে সেটার কমতি অনুভব হয়। অরির কথা শুনে ড্রাইভার চাচা আর চোখে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ছোট্ট ছেলেটার দিকে তাকায় এবং দেখে ছেলেটার অদ্ভুত সুন্দর চোখ জোড়া ছলছল করছে, হয়তো দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। মধ্যবয়স্ক লোকটা বারবার ছোট্ট ছেলেটার মায়াবী মাসুম চেহারাটার দিকে তাকাচ্ছে। কান্না আটকে রাখার কারণে যে একটা ছেলেকে এতটা সুন্দর লাগে সেটাই বদমাশটাকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না। এই পিচ্ছি ছেলেটা একদম অদ্ভুত দেখতে, হঠাৎ করে দেখলে মনে হয় বিদেশি, আবার পরক্ষণে মনে হয় বাংলাদেশি। দুইটা দেশের মিক্সড চেহারা, যার ফলে সবাই কনফিউজড হয়ে যায় এটা ভেবে যে আদৌ এই ছেলেটা বাংলাদেশি কিনা। আমার দিকে না তাকিয়ে ভালো করে ড্রাইভিং করুন, এবার মমের কিছু হলে দেখে নিব আপনাকে। বাচ্চা ছেলেটির কথা শুনে খুক খুক করে কেসে ওঠে ড্রাইভিং করাতে মনোযোগ দিল লোকটি। এদিকে অরি আর চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলল, কেউ একজন আমায় ভালোবাসে না, তাহলে আমার কি হলো না হলো ওইতে তার কি? মায়ের কথা শুনে ছোট্ট ছেলেটা এবার নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। চট করে এগিয়ে এসে মায়ের কোলে ওঠে, গলায় মুখ ডুবিয়ে দিয়ে শব্দ করে কেঁদে উঠল। এতে হকচকিয়ে ওঠে অরি, কারণ তার এই ছেলেটা আর সহজে কাঁদে না, অন্যকে কাঁদানোর ওস্তাদ। এ কাঁদছো কেন? আমি তো মজা করেছি শোনা। দেখি দেখি আমার বাবুটা কান্না করছে কেন? সে না গুড বয়। তুমি খুব পচা মম, জানো আমি কত ভয় পেয়েছিলাম। তোমার যদি কিছু হয়ে যেত তখন এই লুহানের কি হতো মম? আমার সব দুষ্টুমি কে সহ্য করতো? আমি কার হাতে খেতাম? কে আমার প্রতিটা রাতে আদর করে বুকের মাঝে নিয়ে ঘুম পাড়িয়ে দিত বলো তো? আমি তোমায় বলছি আমাকে আর নিতে আসবে না, তবুও তুমি নিতে আসছো কেন? লুহানের কথা শুনে অরির চোখ দুটো চিকমিক করে উঠল। ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলল, তোমাকে না দেখে যে তোমার মম থাকতে পারে না সোনা। তুমি যেমন তোমার মমকে ভালোবাসো ঠিক তেমন তোমার মমও তোমাকে খুব ভালোবাসে। এ তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আর তুমি চিন্তা করো না সোনা, তোমার মম এখন একদম সুস্থ রয়েছে। জাস্ট আর কয়েকদিন পর দেখবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে, তখন তোমার সঙ্গে ক্রিকেট খেলবো। লুহান কান্না থামিয়ে তার মমের পুরো চেহারায় ছোট্ট ছোট্ট চুমু খেয়ে বলল, আই লাভ ইউ মাই সুইট মম। অরি হেসে দিয়ে সেও ছেলেকে মন ভরে আদর করে দিয়ে বুকের মাঝে টেনে নিয়ে দুষ্ট হেসে বলল, লাভ ইউ সো মাচ মাই কিউট বিদেশি বিড়াল। এটা শুনে লুহান নাক সিটকে বলল, এই মোটেও বিড়াল নই মম, বাট সবাই শুধু এ নামেই ডাকবে। এখন তুমিও তাদের সঙ্গে যোগ দিয়েছ। আচ্ছা মম, ড্যাডও কি আমার মতো বিদেশি বিড়াল ছিল? ওরে সিটে মাথা এলিয়ে দিয়ে আনমনে বলে উঠল, তুমি তোমার ড্যাডের কার্বন কপি হয়েছিল, এজন্যই তো তোমাকে লুকিয়ে রাখার চেষ্টা করি আমি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অন্তরের অন্তঃস্থলে তুমি। তুই লিখেছেন নুসরাত ফারিয়া। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।